আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আমরা সবাই ভালো আছি। আমরা আজকে গুণগত রসায়নের লেকচার 2 করব। আজকে আয়ন শনাক্তকরণ ও শেখা পরীক্ষা এবং আইসোটোপ, আইসোটোন, নিউটন সংখ্যা নির্ণয়, যোজন নিউটন সংখ্যা নির্ণয় এই টপিকগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমেই আমরা আগে আয়ন শনাক্তকরণটা পড়ে নিই। আয়ন শনাক্তকরণ থেকে আমাদের অ্যাডমিশন টেস্টে কি কোশ্চেন আসে, যে কোন বিকারক দ্বারা কোন আয়ন শনাক্তকরণ করা হয় এবং পদক্ষেপের বর্ণটা কেমন হয়, এরকম কোশ্চেন আমার অ্যাডমিশন টেস্টে আসে। এটা স্কিপ করার কোনো ওয়ে নাই, কারণ এই যে টপিক, এই টপিক থেকে প্রায় প্রতি অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসে, এই জন্য এটা স্কিপ করা যাবে না। এখন অনেকগুলো আইন শনাক্তকরণ আছে, সবগুলাই কি আমাদের পড়তে হবে? আর সবগুলো পড়লে কি মনে থাকবে? সবগুলো পড়লে কিন্তু মনে থাকবে না। এই জন্য বেছে বেছে সহজ ভাবে আমরা কিভাবে মনে রাখবো সেটা এখন একটু দেখি। তো প্রথমেই সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট, আমরা জানি একাডেমিকেও আমাদের এটা ছিল, যে অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণের জন্য আমরা নেসলার বিকারক ব্যবহার করে থাকি। নেসলার বিকারকটা কি? একটা ক্ষারের সাথে যখন এই টেট্রা আয়োডো পটাশিয়াম মার্কিউরেট 2 আয়ন দিব, তখন সেটাকে আমরা নেসলার বিকারক বলে থাকি। তাই অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণে কি ব্যবহার করা হয়? নেসলার বিকারক ব্যবহার করা হয়। এবং পদক্ষেপটা কি আসে? পদক্ষেপটা বাদামি বর্ণ আসবে। এই অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণের যে বিক্রিয়া রিটেনে আসতে পারে, অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণের বিক্রিয়া ডিইউ রিটেনে আসলেও আসতে পারে। সেজন্য এখান থেকে আমরা ছোট্ট করে বিক্রিয়াটা একটু শিখে নিব। বিক্রিয়াটা কেমন? যদি আমরা এখানে দেখি, প্রথমে আমরা খুব সহজেই লিখব যে এই অ্যামোনিয়াম আয়নের সাথে আমরা একটা ক্ষার দিব। যখন এই সোডিয়াম হাইড্রোক্সাইড বা একটা ক্ষার অ্যামোনিয়াম আয়নের সাথে বিক্রিয়া করবে, এখান থেকে সোডিয়াম আয়ন আর অ্যামোনিয়া, আর এখান থেকে পানি তৈরি হবে। এই যে অ্যামোনিয়া তৈরি হয়েছে, এই অ্যামোনিয়া এর সাথে টেট্রা আয়োডো পটাশিয়াম মার্কিউরেট আয়নটা আমরা বিক্রিয়া করাবো। এই যে নেসলার বিকারক বললাম, এই নেসলার বিকারক আরেকটা ভাবে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে Hg2I3। Hg2I3। এখন এই যে আমরা অ্যামোনিয়া লিখছি, এই অ্যামোনিয়াটা যদি আমি 2 মোল নিই, এই যে টেট্রাহাইড্রো পটাশিয়াম মার্কিউরেট যদি 2 মোল নিই, তাহলে এখান থেকে NH3, এর থেকে আমাদের NH2 এখানে আসবে। এটাই হচ্ছে আমার বাদামি পদক্ষেপ দিবে। এটা কি? অ্যামিনো মার্কিউরেট আয়োডাইড, অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড। তাহলে এটা কি পদক্ষেপ করবে? এটার বাদামি বর্ণের পদক্ষেপ করবে। এখানে যদি আমি সমতা বিধান নাও করি কোনো অসুবিধা নাই। আর কি তৈরি হয়? আর এখান থেকে তৈরি হবে আমার অ্যামোনিয়াম আয়োডাইড। টোটাল এখানে দেখো 6টা আমার হাইড্রোজেন ছিল, এখানে 2টা আর এখানে 4টা, টোটাল 6টা হাইড্রোজেন হয়ে গেছে, 2টা নাইট্রোজেন হয়ে গেছে। আর কি তৈরি হবে এখান থেকে? আর পটাশিয়াম আয়োডাইড তৈরি হবে 4টা। যদি আমি সমতা বিধান করতে চাই, 2 দুগুণে 4 আছে, সেজন্য এখানে 4টা পটাশিয়াম আয়োডাইড। এতটুকু রিটেনের জন্য একটু লিখতে হবে, বাদামি বর্ণের পদক্ষেপ পড়বে। আচ্ছা, দেন আমাদের দ্বিতীয় যেটা আমাদের ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে সোডিয়াম আয়ন। সোডিয়াম আয়ন শনাক্তকরণের জন্য আমরা পটাশিয়াম পাইরো এন্টিমোনেট ব্যবহার করে থাকি। এটার জন্য দেখো সোডিয়ামটা পটাশিয়ামের জায়গায় রিপ্লেস করে দিলে আমরা পাবো সোডিয়াম পাইরো এন্টিমোনেট। তাহলে সোডিয়াম পাইরো এন্টিমোনেটের কালার হবে সাদা। ক্যালসিয়াম শনাক্তকরণের জন্য দুইটা ব্যবহার করা হয়, একটা অ্যামোনিয়াম অক্সালেট আর একটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আমরা ব্যবহার করে থাকি। ক্যালসিয়াম শনাক্তকরণের জন্য অ্যামোনিয়াম অক্সালেট ব্যবহার করা হয়। তাহলে অ্যামোনিয়াম অক্সালেট যখন দেওয়া হয়, সেখান থেকে আবার সাদা বর্ণের পদক্ষেপ পড়ে। এর বিক্রিয়াটাও আমার রিটেনের জন্য ইম্পর্টেন্ট। অ্যামোনিয়াম অক্সালেট। তো এইখানে আমরা ক্যালসিয়াম শনাক্তকরণের বিক্রিয়াটাও লিখব। কতটুকু লিখব? ক্যালসিয়াম শনাক্তকরণ। তাহলে আমরা ক্যালসিয়াম শনাক্তকরণের জন্য এখানে শুধু ক্যালসিয়াম 2 প্লাসটা লিখবো, এবং এখানে আমাদের দিতে বলছে কি? অ্যামোনিয়াম অক্সালেট। অ্যামোনিয়াম অক্সালেটটাকে আমি একটু ভেঙে লিখি। আমরা জানি অ্যামোনিয়াম আয়ন পজিটিভ,
আর C2O4 ছিল, তাহলে C2 কার্বন ডাই অক্সাইড যদি হতো তাহলে আমাদের এইরকম বন্ড গঠন করত। এখন এখান থেকে একটা বন্ড যদি আমি উঠাই দিই, একটু ভালো করে লিখি এখানে, একটা বন্ড এই তড়িৎ ঋণাত্মকতার জন্য এখানে নেগেটিভ দিয়ে আমাদের এই জিনিসটা তৈরি হয়। আর এখান থেকে কার্বন, এখানে অক্সিজেন নেগেটিভ, আর এখানে NH4+, এটাই হচ্ছে আমার অ্যামোনিয়াম অক্সালেট। এরপরে এখান থেকে এই ক্যালসিয়াম আবার বিক্রিয়া করে অ্যামোনিয়ার জায়গায় সে রিপ্লেস হয়ে যাবে। এখন এইখানে আমরা ক্যালসিয়ামের সাথে এই অক্সিজেনের এইভাবে বন্ড দিতে পারবো না, সেটা হবে ভুল ক্যালসিয়াম অক্সালেটের সংকেত। কেমন ভাবে আমাকে লিখতে হবে, এই যে ক্যালসিয়াম 2+, আর এই পার্টটা পুরোটাই আমাকে এভাবে দিতে হবে। এইটাই হচ্ছে আমার ক্যালসিয়াম অক্সালেটের সাদা পদক্ষেপ। এতটুকু বিক্রিয়া যদি ডিউ রিটেনে আসে এটা আমাকে লিখতে হবে। আর সাথে কি উৎপন্ন হয়, আর দুইটা অ্যামোনিয়াম আয়ন উৎপন্ন হচ্ছে। আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়েও কিন্তু আমরা ক্যালসিয়াম আয়ন শনাক্ত করতে পারি, সেটা কালারও আসবে সাদা, সেটার কালার আসবে আমাদের সাদা। আচ্ছা, এরপরে সবার প্রথমে যদি আমি আসি কপার 2+, শনাক্তকরণের জন্য আমরা একটা বিকারক ব্যবহার করি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এখানে দেখো দুইটা কালার আছে। কেন এই দুইটা কালার? প্রথমে দেখো হালকা নীল, পরে হচ্ছে গাঢ় নীল। এইখান থেকে তোমার কোশ্চেনটা যদি আসে এইভাবে আসবে যে কপার 2+ আয়নে এক্স একটি আয়ন বা একটা আয়নের দ্রবণে যখন আমরা অল্প পরিমাণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিই তখন হালকা নীল বর্ণ পড়ে, এবং পরবর্তীতে যখন বেশি পরিমাণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা অধিক পরিমাণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হবে তখন গাঢ় নীল বর্ণের পদক্ষেপ পড়ে। তাহলে দুইটা কালার দিচ্ছে কে, কপার 2+ আয়ন। এই কপার 2+ এর যখন পটাশিয়াম ফেরোসায়ানাইড দেওয়া হবে তখন সেটা বাদামি পদক্ষেপ দিবে। এটাই হচ্ছে নিশ্চিতকরণ পরীক্ষা। যেখানে পটাশিয়াম ফেরোসায়ানাইড থাকবে সেটা নিশ্চিতকরণ পরীক্ষা, শুধু এক্সেপ্ট Fe2+, Fe3+ এর ক্ষেত্রে পটাশিয়াম ফেরোসায়ানাইড দিলে সেটা নিশ্চিতকরণ পরীক্ষা হবে না। আচ্ছা, জিঙ্ক 2+, এটা শনাক্তকরণের জন্য আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার ব্যবহার করব। আমাকে একটা ক্ষার ব্যবহার করতে হবে। যখন আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিব তখন প্রথমে কয়েক ফোঁটা যখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এই জিঙ্কের দ্রবণে দিই আমাদের কি হয়, যে সাদা পদক্ষেপ পড়ে, ধীরে ধীরে নিচে একটা সাদা বর্ণের পদক্ষেপ জমে। সেটা কার পদক্ষেপ পড়ে, যখন এই জিঙ্কের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড দিব সেখান থেকে জিঙ্ক হাইড্রোক্সাইডের সাদা পদক্ষেপ পড়বে প্রথমে। এরপরে যখন ওই জিঙ্ক হাইড্রোক্সাইডের কিছু পরিমাণে টেস্ট টিউবে নিয়ে তাতে যদি আবার আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিই তখন আমার এখান থেকে এই জিঙ্ক সালফাইডের সাদা পদক্ষেপ লাস্ট পর্যন্ত চলে আসে। জিঙ্ক সালফাইডের সাদা পদক্ষেপ লাস্ট পর্যন্ত চলে আসবে। তাই প্রথমে জিঙ্ক হাইড্রোক্সাইড তৈরি হলো, ওই জিঙ্ক হাইড্রোক্সাইডের সাথে আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দিই আমার তৈরি হবে হচ্ছে সোডিয়াম জিঙ্কেট। এর পরবর্তীতে হাইড্রোজেন সালফাইড আমার এর সাদা পদক্ষেপ তৈরি হয়। এর একটা কোশ্চেন আমরা প্র্যাকটিস করব। আর পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে জিঙ্কের নিশ্চিতকরণ পরীক্ষা করা হয়, এটাতে সাদা পদক্ষেপ, জিঙ্কের দুইটাই কিন্তু সাদা পদক্ষেপ আসবে। অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দিলে আমাদের অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আসবে, সেটা সাদা পদক্ষেপ আসবে। আচ্ছা, এখন Fe2+, 3+, এই দুইটা নিয়ে আমার একটু কনফিউশন থাকে, আমরা ওইটুকু আমরা এখানে একটু দেখে ফেলি। আমরা এখানে Fe2+, Fe3+, এটা আমরা চারটা জিনিস দিয়ে শনাক্ত করতে পারি। পটাশিয়াম ফেরিসায়ানাইড দিয়ে, পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে, অ্যামোনিয়াম থায়োসায়ানেট, আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অথবা যে কোনো একটা ক্ষারের দ্রবণ দিয়ে আমি এইটাকে শনাক্ত করতে পারি, চারটা। এখন এই চারটা জিনিসের চারটা কালার আসে। এখন এগুলা কিভাবে সহজে মনে রাখবো এবং কোনটা অবশ্যই মনে রাখা লাগবে সেটা যদি আমরা এখন দেখে ফেলি। প্রথমে দেখো, আমরা যখন ফেরিসায়ানাইড দিব আয়রন 2+-এ এবং আয়রন 3+-এ, আয়রন 2+ যখন ফেরিসায়ানাইড দিব, ফেরিসায়ানাইড বলতে এখানে
K3FeCN6 যেটা উপরে দেওয়া আছে, দেখে আসি। এই যে K3FeCN6 এটা হচ্ছে ফেরিসায়ানাইড, এটা হচ্ছে ফেরিসায়ানাইড, আর যেখানে K4 থাকবে এটা হচ্ছে ফেরোসায়ানাইড। তাহলে Fe2+ এ যখন ফেরিসায়ানাইড দেওয়া হবে তখন এটা নীল বর্ণ দিবে, মনে রাখবো। আর Fe3+ এটা আমার বাদামি বর্ণ দিবে। এই ফেরোসায়ানাইড দিলে দুইটাই আমার নীল বর্ণ দিবে। এখন পার্থক্য করবো কি করে? প্রথমে দেখো, এই ফেরোসায়ানাইডে দুইটাই যেহেতু নীল বর্ণ বললাম, এইখানে দুইটাই তো নীল হবে না, একটা হালকা আর একটা গাঢ় হতে পারে। এখন প্রথমটা, এইখানে Fe3+ টা হবে গাঢ় আর এইটা হবে তাহলে হালকা নীল। স্পেসিফিক ভাবে তুমি যদি বলতে চাও এটা কি শুধু নীল আসে, ফেরিসায়ানাইডের ক্ষেত্রে এটা আসে গাঢ় নীল। দেখো, শুধুমাত্র Fe3+ ফেরিসায়ানাইডে বাদামি বর্ণ দিচ্ছে, আর Fe2+3+ এ যদি আমি ফেরোসায়ানাইড দিই সবগুলো নীল বর্ণ হয়ে যাচ্ছে। এখন কোনটা গাঢ় আর কোনটা হালকা হবে, যেহেতু এখানে চার্জ বেশি আসে, তার পরিমাণটা এরকম মনে রাখতে পারি বেশি, সেজন্য সেটা হবে গাঢ় নীল। আর ফেরোসায়ানাইডের সাথে যদি আমি Fe2+ দিই তাহলে সেটা হয়ে যাবে হালকা নীল। তাহলে এটা যদি হালকা নীল হয়, উপরেরটা হালকা নীল হলে তো আমি বুঝতে পারবো না যে ফেরিসায়ানাইড দিয়ে করছি নাকি ফেরোসায়ানাইড দিয়ে করছি। সেজন্য ফেরিসায়ানাইডে আমরা মনে রাখবো গাঢ় নীল পাবো এটা। এরপরে অ্যামোনিয়াম থায়োসায়ানাইড দিয়ে Fe2+ এর সাথে কোনো বিক্রিয়া আমরা পাবো না, তাই পদক্ষেপ আমরা পাবো না। আর Fe3+ দিলে খুব ইম্পর্টেন্ট একটা কালার পাবো, সেটা হচ্ছে রক্তবর্ণ বা রক্ত লাল বর্ণের পদক্ষেপ পাবো। তারপর এখানে আমরা যেটা লাস্ট দেখছি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষারের দ্রবণ দিয়ে এটা যদি দিই আমরা Fe2+ এর সবুজ ফেরাস, স্বাভাবিকভাবে কেমন কালার দেয়, সবুজ। তাহলে এখানে আমি সবুজ বর্ণ পাবো, আর এটাতে পাবো বাদামি বর্ণ। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি আমি Fe3+ এর বিক্রিয়া করাই তাহলে আমার কি আসবে, FeOH এর হোল 3 এর পদক্ষেপ আসবে যেটা বর্ণ বাদামি, আর এখানে আসবে OH এর হোল 2 যেটা বর্ণ হবে আমার সবুজ। এই Fe2+3+ এর পার্থক্যগুলো দেখলাম। পরবর্তীতে এখান থেকে দেখো, আমাকে বলতে পারে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে তুমি কোন কোন ক্যাটায়ন শনাক্ত করতে পারবা। দেখো, এখানে অলরেডি অ্যালুমিনিয়াম দেখছি, জিঙ্ক দেখছি, ক্যালসিয়াম, কপার দেখছি। এখন এখানে আরো দুইটা আমরা অ্যাড করে দিব, সেটা হচ্ছে Fe2+, Fe3+। ম্যাক্সিমাম ক্যাটায়ন কিন্তু আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে শনাক্ত করতে পারি। এরপর এবার আসো অ্যানায়ন। অ্যানায়নের মধ্যে এখানে বলা হয়েছে প্রথমে ক্লোরাইড আয়ন শনাক্ত করার জন্য আমরা মোস্টলি ইউজ করে থাকি সিলভার নাইট্রেট। সিলভার নাইট্রেট যখন ক্লোরিনের দ্রবণে দিব আমরা পাবো হচ্ছে সিলভার ক্লোরাইডের সাদা পদক্ষেপ। ম্যাক্সিমাম কিন্তু আমরা সাদা পদক্ষেপ পাই, সিলভার ক্লোরাইডের সাদা পদক্ষেপ পাবো। এর আগে আমরা কি কি সাদা পদক্ষেপ পাইছি দেখো, জিঙ্কের সাদা পাইছি, ক্যালসিয়ামের সাদা পেয়েছি, সোডিয়ামের সাদা পেয়েছি, তারপরে অ্যালুমিনিয়ামের সাদা পেয়েছি। এখানে কিন্তু অনেকগুলো ক্যাটায়ন আমার সাদা পদক্ষেপ ছিল। এখানেও ক্লোরাইড আয়ন থেকে সিলভার ক্লোরাইড যেটা আমরা সেটা সাদা পদক্ষেপ পাবো। এবার আসো আমার মোস্টলি জানা দরকার এই সালফেট আর এই কার্বনেটটা নিয়ে। এখন এই সালফেট আর কার্বনেটের ক্ষেত্রে কি হয় আমরা বিক্রিয়া দিয়ে দেখতে পারি, কারণ এগুলো রিটেনের জন্য ইম্পর্টেন্ট আছে। সালফেট এবং কার্বনেট শনাক্তকরণের জন্য আমরা বেরিয়াম নাইট্রেট ব্যবহার করে থাকি। এই যে কার্বনেটের দ্রবণ এবং সালফেটের দ্রবণ, কার্বনেটের সাথে আমরা কি দিব, কার্বনেটের সাথে আমরা বেরিয়াম নাইট্রেট দিব। যেহেতু আমি বললাম সালফেট আর কার্বনেট শনাক্তকরণের জন্য আমরা ব্যবহার করে থাকি বেরিয়াম নাইট্রেট, তাহলে উভয় পাশে আমি বেরিয়াম নাইট্রেট দিব। যখন এই সালফেট আর কার্বনেটের সাথে বেরিয়াম নাইট্রেট দেওয়া হবে এটা থেকে বোঝাই যাচ্ছে আমরা এখানে পাবো বেরিয়াম কার্বনেট আর এপাশে পাবো বেরিয়াম সালফেট। বেরিয়াম কার্বনেট এবং বেরিয়াম সালফেট এই দুইটার বর্ণ হচ্ছে সাদা। এই বেরিয়াম নাইট্রেট যখন আমি দুইটা টেস্ট টিউবে বা দুইটা আয়ন শনাক্তকরণের জন্য দিলাম, দেখলাম কি যে দুইটাই সাদা বর্ণের পদক্ষেপ আসছে।
তাহলে এই সাদা বর্ণের অদক্ষেপ দেখে আমি তো বলতে পারবো না যে কোন পাত্রে কার্বনেট আছে, কোন পাত্রে সালফেট আছে। পরবর্তীতে আমার শিওর হওয়ার জন্য আমি কি করব, এই যেটা আমরা পেয়েছি এই বেরিয়াম কার্বনেট, আর এপাশে আমরা পেয়েছি কি বেরিয়াম সালফেট, এদের দ্রবণে বা এদের সাথে ওই টেস্ট টিউবে, যে টেস্ট টিউবে বেরিয়াম সালফেট বা বেরিয়াম কার্বনেট উৎপন্ন হয়েছে, ওই দুইটা টেস্ট টিউবে আমি HCl দিব, হাইড্রোক্লোরিক অ্যাসিড দিব। কেমন দিতে হবে, লঘু দিতে হবে, বেশি পরিমাণে দেওয়া যাবে না। যখনই লঘু HCl দিব তখন যে পাত্রে কার্বনেট আছে না, যে পাত্রে কার্বনেট আছে ওই পাত্রে এখানে তো তৈরি হবে বেরিয়াম ক্লোরাইড, আর এখান থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে বুদবুদ হয়ে উড়ে যাবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে বুদবুদ হয়ে উড়ে যাবে। আর এই পাশে যখন এই টেস্ট টিউবে আমরা HCl দিব তখন কোনো রিয়াকশন হবে না। এই আমরা এখন দেখো বুদবুদটা দেখে চিনতে পারবো যে এই পাত্রে কার্বনেট ছিল, কারণ বুদবুদ বলতে কার বুদবুদ, কার্বন ডাইঅক্সাইডের বুদবুদ। আর কার্বন ডাইঅক্সাইড তো সালফেট থেকে আসতে পারে না, কার্বন ডাইঅক্সাইড আমার কার্বনেট থেকে আসবে। তাহলে এইখান থেকে আমি বুঝতে পারবো যে এটা আমার কার্বনেট আয়ন আছে। এখান থেকে আমি সালফেট আর কার্বনেট আয়ন শনাক্ত করলাম। মেইনলি আমরা কি দিয়ে শনাক্ত করে থাকি, সালফেট কার্বনেট বেরিয়াম নাইট্রেট দিয়ে, আর এটা দিয়েও কিন্তু শনাক্তকরণ করা হয় লেড সালফেটের সাদা দ্রবণ দিয়ে। এই নাইট্রেট আয়ন শনাক্তকরণ পরীক্ষায় কি ব্যবহার করা হয়, ফেরাস সালফেট ইনটু গাঢ় সালফিউরিক অ্যাসিড, এটা একটুখানি জেনে রাখবো। এবং এই পরীক্ষাটার নাম কি, বলয় পরীক্ষা, কারণ এখানে বাদামি বলয়, বলয় বলতে রিং এর মতো গঠন, সেটা পাওয়া যায়, এই জন্য এটাকে বলা হয় বলয় পরীক্ষা। এই বলয় পরীক্ষায় কি শনাক্ত করা হয়, নাইট্রেট আয়ন শনাক্ত করা হয়, এবং কি উৎপন্ন হয় এইটুকু একটু জানা লাগবে। উৎপন্ন হবে ফেরাস সালফেটের সাথে নাইট্রিক অক্সাইড, এইটুকু মনে রাখলেই হবে, বাদ বাকিটুকু না মনে রাখলেও সমস্যা নাই। সোডিয়াম নাইট্রোক্লোরাইড দিয়ে কি শনাক্ত করতে হয়, সালফাইড আয়ন শনাক্ত করতে হয়, এটা একটু মনে রাখবো। এরপর দেখো হ্যালাইড আয়নের সাথে যদি আমি সিলভার নাইট্রেটের বিক্রিয়া করাই, সিলভার নাইট্রেট কাকের সাথে বিক্রিয়া করবে, হ্যালাইড আয়ন, ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন। ফাজানের নীতি অনুসারে অ্যানায়নের আকার যত বাড়বে তার বর্ণ প্রদর্শন ক্ষমতাটা বেশি হবে। দেখো সিলভার ফ্লোরাইড, ফ্লোরিনের আকার সব থেকে ছোট, সেজন্য সিলভার ফ্লোরাইডের সাথে এই ফ্লোরাইড আয়নের সাথে যখন আমরা সিলভার নাইট্রেট দিব তখন যে সিলভার ফ্লোরাইড আসবে সেটা বর্ণহীন পাবো। এরপরে যখন ক্লোরাইড আয়নের দ্রবণে সিলভার নাইট্রেট দেওয়া হবে তখন সেটা সাদা দেখে পাবো সিলভার ক্লোরাইডের, সেটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে দ্রবণীয়। মেইনলি ইম্পর্টেন্ট আমাদের সিলভার ব্রোমাইড, যখন ব্রোমাইড আয়নে সিলভার নাইট্রেট দেওয়া হবে তখন সিলভার ব্রোমাইডের হালকা হলুদ, মানে পেল ইয়েলো কালার আমরা পাবো। পেল ইয়েলো বলতে অনেকটা ক্রিম কালারের মতো, ক্রিম হলুদের মতো। এবং আরেকটা কথা, এই সিলভার ব্রোমাইড এটা যদি সূর্যের আলোর সংস্পর্শে আসে বা সূর্যের আলো পায় তখন এই সিলভার ব্রোমাইড কিন্তু কালচে কালার ধারণ করে এটা। আর সিলভার আয়োডাইড গাঢ় হলুদ, সিলভার আয়োডাইড গাঢ় হলুদ, এটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে অদ্রবণীয়। আর সব থেকে বেশি দ্রবণীয় হচ্ছে এই সিলভার ক্লোরাইড আর সিলভার ক্লোরাইড হতো। আচ্ছা, তারপর এখানে দেখো গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে হ্যালাইড আয়ন, আগেরটা পড়ছিলাম সিলভার নাইট্রেট সাথে, আগেরটা পড়ছি সিলভার নাইট্রেটের সাথে, আর এবার আমরা পড়বো হ্যালাইডের সাথে। হ্যালাইড বলতে কোনগুলো আছে, যেমন ফ্লোরাইড আয়ন আছে, ক্লোরাইড আয়ন আছে, ব্রোমাইড আয়ন আছে, আর আয়োডাইড আয়ন আছে। তো এই ফ্লোরাইড আয়ন সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে আমার এই প্রত্যেকটাই চারটা হ্যালাইডই ধোঁয়া উৎপন্ন করবে। তাই ফ্লোরাইড আয়ন কি করবে, এই হচ্ছে সাদা ধোঁয়া উৎপন্ন করবে, আর ক্লোরাইড আয়ন বর্ণহীন ঝাঁঝালো ধোঁয়া উৎপন্ন করবে সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, বর্ণহীন ঝাঁঝালো ধোঁয়া, বর্ণহীন ঝাঁঝালো ধোঁয়া উৎপন্ন করবে। আর যে ব্রোমাইড আয়ন সে লালচে বাদামি ধোঁয়া দিবে, লালচে বাদামি ধোঁয়া দিবে, আর যে আয়োডাইড আয়ন সে বেগুনি ধোঁয়া উৎপন্ন করবে।
এরপর আমরা কিছু অ্যাডমিশন টেস্টের কোশ্চেন দেখে ফেলি। দেখো এইখানে যে কোশ্চেনটা দেওয়া হয়েছে বলছে Fe3, তার মানে Fe3+ লবণের এত ঘনমাত্রার 50 ml দ্রবণের সাথে এত ঘনমাত্রার 30 ml সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে FeOH3 এর আয়নিক গুণফল কি হবে? এটা দ্রব্যতা গুণফল দিয়ে আমরা সলভ না করে যদি আয়ন শনাক্তকরণ দিয়ে সলভ করি তাহলে দেখো এটার আনসার আমরা করতে পারবো। কারণ এটা যদি আমি বের করতে চাই তাহলে আমার তো সে এর দ্রব্যতা গুণফল দেওয়া থাকা লাগবে, সেই দ্রব্যতা গুণফলই তো দেওয়া নাই, তাহলে কি করে বের করবো এটা? কিন্তু এটা সলভ করা লাগবে। সলভ করতে গেলে কি করব আমরা? এখানে আয়ন শনাক্তকরণ দিয়ে এটা করতে পারি। দেখো Fe3+, তার সাথে একটা ক্ষার বিক্রিয়া করার কথা বলছে। তাহলে আমরা দেখো একটু আগেই কিন্তু এখানে শিখে আসছি যে Fe3+ এর সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার দেওয়া হয় তাহলে FeOH3 এর অদক্ষেপ পড়বে বাদামি বর্ণের। তাহলে এখানে যে প্রোডাক্টটা আমরা পাবো FeOH3, এটা কি একটা অদক্ষেপ পড়বে? এই যে এখানে বলছে যে FeOH3, এই অদক্ষেপ পড়ার শর্তটা কি জানতাম আমরা? পদক্ষেপ করার শর্ত হচ্ছে আয়নিক গুণফল দ্রব্যতা গুণফল থেকে বেশি হতে হবে। যেহেতু পদক্ষেপ করছে তাহলে এখান থেকে আয়নিক গুণফল কি হবে? দ্রব্যতা গুণফল অপেক্ষা বেশি হবে। 2 নাম্বারটা উত্তর। আচ্ছা, নেক্সটে আসি। একটা বর্ণহীন জলীয় দ্রবণে ক্লোরিন গ্যাস যোগ করা হলে দ্রবণটি বাদামি লাল বর্ণ ধারণ করে। সিলভার নাইট্রেট দ্রবণ যদি যোগ করা হয় সেটা হলুদ বর্ণের অদক্ষেপ দিচ্ছে। দেখো হ্যালাইডের সাথে সিলভার নাইট্রেট যোগ, তাহলে এইখানে যদি আমরা একটু দেখি হ্যালাইডের সাথে হলুদ বর্ণের অদক্ষেপ দিচ্ছিল দুইটা, একটা বোরোমিন আয়ন আর একটা আয়োডাইড আয়ন। এখন এর মধ্যে দেখো আয়োডিনের কোনো কনসেপ্ট নাই, একমাত্র বোরোমিন আছে। এখান থেকে আমার হলুদ বর্ণটা কে দিবে? সিলভার ব্রোমাইড দিবে। তাহলে এখন সিলভার ব্রোমাইডটা তো আমার নাই, তাহলে আছে কোনটা? সোডিয়াম ব্রোমাইড। যেহেতু বোরোমিন আয়ন দিবে সেজন্য এইটাই হবে আমার, এটা উত্তর হবে। আচ্ছা, তারপরেরটা আসি। বেরিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে পাতলা জলীয় সালফিউরিক অ্যাসিড, বেরিয়াম ক্লোরাইড এর সাথে কি দিচ্ছে? সালফিউরিক অ্যাসিড দিলে সাদা অদক্ষেপ তৈরি করতেছে। বেরিয়াম সালফেটের সাদা অদক্ষেপ আসবে এখানে। বেরিয়াম সালফেট পদক্ষেপ যেহেতু আসবে তার মানে এখানে সলিড। এই বিক্রিয়ায় আয়নিক সমীকরণ কোনটি? তাহলে এটা আয়নিক সমীকরণ আমি কি লিখবো? বেরিয়াম 2+ আর এখান থেকে সালফেট মাইনাস। বেরিয়াম 2+ আর সালফেট মাইনাস নিয়ে আমি বেরিয়াম সালফেটটা তৈরি হবে। তাহলে এখানে কোনটা হবে? এই যে 4 নাম্বারটা উত্তর হবে এখানে আমার। এরপর একটা বলছে কোনটি জলীয় দ্রবণের সাথে ঝাঁঝালো আয়োডিনের দ্রবণ বর্ণহীন হয়। সাধারণত আমরা কি জানি আয়োডিনটা হচ্ছে বেগুনি। এই বেগুনি কালারের আয়োডিনের সাথে যদি আমি সোডিয়াম থায়োসালফাইটের বিক্রিয়া করাই তাহলে এই আয়োডিনের যে বেগুনি বর্ণটা সেটা বিবর্ণ হয়ে যায় বা বর্ণহীন হয়ে যায়। তাহলে আমার এখান থেকে কি তৈরি হয়? Na2S4O6 আর সোডিয়াম আয়োডাইড, এই জিনিসটা আমার এখান থেকে তৈরি হয়ে যায়। তাহলে সোডিয়াম থায়োসালফাইটের সাথে বিক্রিয়া করাতে হবে। আচ্ছা, এরপরে কোশ্চেনে দেখো একটা হ্যালাইড লবণ ঘন সালফিউরিক অ্যাসিডের সাথে দেওয়া হলে বেগুনি ধোঁয়া উৎপন্ন করতেছে। বেগুনি ধোঁয়া কি পড়েছি? ফ্লোরাইড আয়ন হচ্ছে সাদা ধোঁয়া, ক্লোরাইড আয়ন হচ্ছে ঝাঁঝালো ধোঁয়া, বোরমিনটা হচ্ছে লালচে বাদামি আর আয়োডাইডটা হচ্ছে বেগুনি বর্ণ। একটু আগে আমরা পড়ে আসছি কিন্তু। এরপরে কোন যৌগটির ক্ষারকীয় দ্রবণকে নেসলার দ্রবণ বলা হয়? তার নেসলার দ্রবণ আমরা কি পড়েছিলাম? যে ক্ষারীয় টেট্রাআয়োডো পটাশিয়াম মার্কিউরেট। তাহলে ওটাকে প্রকাশ করা হয় আমরা দেখছি যে K2HG K2HgI4, এটা দেখছিলাম। এখন এটা অপশন তো নাই, এর জন্য আমাকে আরো দুইটা অপশন খুঁজতে হবে। Hg2I3, Hgi3 খুঁজতে হবে এখানে। তাহলে Hgi3 কোথায় আছে? Hgi3 দেখো এখানে বি নাম্বার অপশনে আছে। আর আমরা যখন শনাক্তকরণ করছিলাম সেখানে কিন্তু আমার ছিল Hg2I3, K2Hg2I3
অথবা এখান থেকে আমরা পাইছিলাম NH2 Hg2I3। তো Hg2 যদি I3 এরকম অপশন থাকতো তাহলে কিন্তু আমি সেটা অ্যান্সার দিতাম, যদি সেটা নাই তখন Hg I3 দিতে হবে। তাহলে আমি তিনটা অপশন খুঁজবো, তিনটার মধ্যে যেটা পাবো সেটাই আমরা NH দ্রবণ বলবো। আচ্ছা, তারপরে আসো কপার টু প্লাস আয়ন দ্বারা, এই কপার টু প্লাস আয়ন পরীক্ষার জন্য কোনটা প্রয়োজন? ক্যালসিয়াম ক্লোরাইড, নেস্টার বিকারক নাকি অ্যামোনিয়াম সলিউশন? এটা আমরা পড়ছি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অল্প পরিমাণে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ওই দ্রবণে দেওয়া হয় তাহলে আমার হালকা নীল বর্ণের পদক্ষেপ দিবে, আর বেশি পরিমাণে তারপরে দিলে আমাদের সেখানে গাঢ় নীল বর্ণের পদক্ষেপ তৈরি হবে। আচ্ছা, তারপরে কোশ্চেনে আমাকে এখানে কি বলেছে যে সর্বোচ্চ দুইটা বিকারক ব্যবহার করে জিঙ্ক টু প্লাস ও ক্যালসিয়াম টু প্লাস আয়ন পার্থক্য করে বা শনাক্ত করে দেখাতে হবে। মানে আলাদা করে দেখাতে হবে জিঙ্ক আর ক্যালসিয়াম আয়ন এখানে আলাদা। কোন কোন সর্বোচ্চ কয়টা বিকারক? দুইটা বিকারক, তার বেশি ব্যবহার করা যাবে না। তো আমরা জিঙ্কের জন্য দেখি। জিঙ্কের ক্ষেত্রে আমরা জিঙ্ক টু প্লাস এটার সাথে প্রথমে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিব। এটার সাথে যখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিব আবার এখান থেকে তৈরি হবে, আমরা কিন্তু একটু আগে পড়ে আসছিলাম জিঙ্কের ক্ষেত্রে জিঙ্ক হাইড্রোক্সাইডের সাদা অদক্ষেপ আসবে আর অ্যামোনিয়াম আয়ন আসবে। ওটা আমার তো প্রয়োজন নাই, দিচ্ছি না। তুমি যদি দিতে চাও দিবা অ্যামোনিয়াম আয়ন। এই যে জিঙ্ক হাইড্রোক্সাইড এর সাদা পদক্ষেপ পড়ছে, আর ক্যালসিয়ামের ক্ষেত্রেও যখন আমরা ক্যালসিয়াম টু প্লাস এর সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিব, ওখানে যে বিক্রিয়া ব্যবহার করব ক্যালসিয়ামের ক্ষেত্রেও কিন্তু একই বিক্রিয়া ব্যবহার করতে হবে, বিকারক ব্যবহার করতে হবে। এখানে আমি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাদা পদক্ষেপ পাবো আর অ্যামোনিয়াম আয়ন পাবো। এখন দুইটা তো আমি আলাদা করতে পারি না অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে, সেজন্য এক্সট্রা আরেকটা বিকারক আমাকে এখানে যোগ করতে হবে, সেটা আমি দিব সোডিয়াম হাইড্রোক্সাইড। যখন এই জিঙ্ক হাইড্রোক্সাইডের দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড দিব, এখানে এই Na2ZnO2 এইটা দ্রবীভূত হয়ে যাবে, আর সাথে যে পানি তৈরি হবে এটা চাইলেও দিতে পারো। আর এই ক্ষেত্রে যখন এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেটা আমরা পেয়েছি, ওই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিই তাহলে কিন্তু আর কোনো বিক্রিয়া এখানে হবে না, এখানে আর কোনো বিক্রিয়া হবে না। তাহলে এখান থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়ার পরে যেহেতু বিক্রিয়া হচ্ছে না, তার মানে সেখানে ক্যালসিয়াম আছে, আর বিক্রিয়া হলে দ্রবীভূত হয়ে গেলে সেটা আমরা বলে দিব সেখানে আমার জিঙ্ক আয়ন আছে। কোন সালফেট লবণ পানিতে অদ্রবণীয়? এখানে তো আমরা জানি বেরিয়াম কার্বনেট, বেরিয়াম সালফেট এগুলো পানিতে অদ্রবণীয়, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডে দ্রবণীয়। তাহলে এই কোশ্চেন যদি ঘোরায় দিত কোন সালফেট লবণটা পানি এই লঘু HCl এ দ্রবণীয়, সেটাও কিন্তু বেরিয়াম সালফেট অ্যান্সার হতো। শিক্ষা পরীক্ষা, শিক্ষা পরীক্ষাটা আমরা এখনো পড়ি নাই। শিক্ষা পরীক্ষাটা এই যে এখানটা শিক্ষা পরীক্ষায় দেখি। শিক্ষা পরীক্ষায় হাজার স্যারের বইয়ে আমাদের বেশ কয়েকটা দেওয়া আছে, চারটা জিনিস খুব ভালো করে দেওয়া আছে। সোডিয়ামেরটা দেওয়া আছে, পটাশিয়ামেরটা দেওয়া আছে, ক্যালসিয়ামেরটা দেওয়া আছে, আর কপারেরটা দেওয়া আছে। এর মধ্যে সব থেকে বেশি আমাদের যেটা পরীক্ষায় আসে, এই যে সোডিয়াম আয়ন খালি চোখে কেমন বর্ণ দেখায়? সোনালী হলুদ বর্ণ দেখায়। এটা আমরা সবাই মুখস্থ রাখছি। ক্যালসিয়াম আয়ন খালি চোখে ইটের ন্যায় লাল। এটাও কিন্তু আমাদের পেইড কোশ্চেন বলা যায়, টপিকটা খুব ভালো করে মনে রাখতে হবে। কপার নীলাভ সবুজ, কপার হচ্ছে নীলাভ সবুজ, আর পটাশিয়াম তাহলে থাকলো বেগুনি। এগুলা ছিল হচ্ছে আমার খালি চোখে। এখন একটু খেয়াল করে দেখো, এই সোনালী হলুদটা যখন আমি কভার কাছে নিয়ে যাচ্ছি তখন কিন্তু সেটা বর্ণহীন হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে টিকা পরীক্ষায় যে আমরা গাঢ় HCl ব্যবহার করি এবং প্লাটিনাম তার ব্যবহার করি, এটা কিন্তু একটা কোশ্চেন যে কোন তার আমরা ব্যবহার করি। এখানে প্লাটিনাম তার ব্যবহার করে থাকি, একটা অ্যাসিড ব্যবহার করে থাকি, সেই অ্যাসিডটা হচ্ছে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করলে দেখো এই যে সোনালী হলুদ কালারটা বর্ণহীন হয়ে গেছে, তার মানে মনে রাখতে পারি এই সোনালী হলুদটা শোষণ করবে। এরকম একটা এমসিকিউ আসতে পারে যে কোন বর্ণ শোষণ করবে? শিক্ষা পরীক্ষায় সব থেকে বেশি সোনালী হলুদ, আর কপারটাও করে থাকে কিন্তু সোনালী হলুদের মতো অতটা করে না। আর পটাশিয়াম বেগুনি যখন কপার কাছে নেওয়া হবে তখন সেটা গোলাপি লাল হয়ে যাবে। আর ক্যালসিয়ামটা তখন ক্যালসিয়াম এটা হচ্ছে লাল লাল আর
এই যে কবাল্ট কাঁচ, ব্লু কাঁচ, নীল কাঁচে নিলে অনেকটা সবুজের মতোই দেখাবে। এইগুলা গেল। এরপরে বাকি যেগুলো আছে সেগুলো আমার ইম্পর্টেন্ট আছে, দেখো মনে রাখা কঠিন না। লিথিয়াম, লিথিয়ামের ল থেকে এরা মনে রাখতে পারে এটা লাল। রুবিডিয়াম, আর থেকে রেড আর বি থেকে বাদামি এই বেগুনি, তাহলে লালচে বেগুনি। আর সিজিয়াম তো নীল। স্ট্রনশিয়াম ক্রিমসন লাল, কিছু না মনে থাকলে এটা ভালোই মনে থাকে, দুইবার পড়লে এটা হয়ে যায়। স্ট্রনশিয়াম হচ্ছে ক্রিমসন লাল। রেডিয়াম দেখো রেড, রেডিয়াম থেকে রেড মনে রাখতে পারি লাল। কবাল্ট কাছে কিন্তু শুধুমাত্র বর্ণ আছে এগুলা। আর বেরিয়াম কাঁচা আপেলের মতো সবুজ। বেরিয়ামটা কেমন? কাঁচা আপেলের মতো সবুজ। এখন এই শিক্ষা পরীক্ষার এই ম্যাথটা ওইখান থেকে দেওয়া হয়েছে, দেখো একটা প্লাটিনাম তার ঘন এইচ সেল, গাঢ় এইচ সেল ব্যবহার করে থাকি। শিক্ষা পরীক্ষায় প্লাটিনাম তার ব্যবহার করি এবং গাঢ় এইচ সেল ব্যবহার করি। বুনসেন দ্বীপের শিখায় ধরলে দ্বীপবর্ণ খালি চোখে কেমন দেখা যাচ্ছে? ইটের মতো লাল। তাহলে খালি চোখে ইটের মতো লাল দেখায় কি? ক্যালসিয়াম। সেটা যখন আমি কবাল্ট ব্লু ক্লাসে দিই তখন সেটা সবুজ বর্ণ দেখায়। তাহলে বর্ণটা কি? বর্ণটা হচ্ছে ক্যালসিয়াম। ওই যে মৌলটা হচ্ছে ক্যালসিয়াম। নাইট্রেট আয়নের বলয় পরীক্ষায় যে বলয় উৎপন্ন হয় সেটা কি? নাইট্রেট আয়ন, এই পরীক্ষাটার নাম কি ছিল? পরীক্ষাটার নাম ছিল বলয় পরীক্ষা, কারণ বলয় আকারে রিং তৈরি হতো সেখানে। প্রোডাক্টটা কি বলে দিয়েছিলাম? ফেরাস সালফারের সাথে এনও দিতে হবে, সেটাই কিন্তু এখানে দেওয়া আছে। অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের জলীয় মিশ্রণ দ্বারা কোন আয়ন অধক্ষিপ্ত হবে? আচ্ছা, এটা আমরা কিভাবে বলছিলাম দেখো, অ্যালুমিনিয়াম 3+ এই আয়ন শনাক্তকরণের জন্য অ্যামোনিয়াম ক্লোরাইড আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দুইটা মিশ্রিত অবস্থায় অ্যালুমিনিয়াম 3+ এর সাথে দিতে হয়। দিলে আমরা LaLOH এর হোল 3 এর সাদা বর্ণের অধক্ষেপ পাই। আচ্ছা, এরপরে এই কোশ্চেনটা দেখি। একটা নমুনা লবণ ক্ষারীয় দ্রবণে, একটা নমুনা লবণের ক্ষারীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে সাদা অধক্ষেপ পাওয়া গিয়েছে। নমুনা লবণের দ্রবণে কোন ধাতুর উপস্থিতি ছিল? তাহলে একটা লবণ, সেই লবণে কি দিছে? ক্ষারীয় দ্রবণ দিছে। তাহলে একটা লবণের দ্রবণে ক্ষারীয় দ্রবণ দিলে হাইড্রোজেন সালফাইডের সাদা অধক্ষেপ উৎপন্ন হয় না, হাইড্রোজেন সালফাইড চালনা করলে সাদা অধক্ষেপ পাওয়া যায়। নমুনাটা কি? এটা একটা বড় বিক্রিয়া, আমরা একটু দেখি। এর মধ্যে যেটা আছে তার মধ্যে জিঙ্কটা হবে। প্রথমে দেখো আমরা যদি দেখি এই জিঙ্ক আর অ্যালুমিনিয়াম এই দুইটাই আমরা আয়ন শনাক্তকরণে সাদা পদক্ষেপ দেখছি। তাহলে বাকি যে তিনটা আমি অলরেডি কিন্তু বাদ দিয়ে দিতে পারি। তাহলে উত্তর ডি আর ই এর মধ্যে যে কোনো একটা হবে। উত্তর ডি আর ই এর মধ্যে যে কোনো একটা হবে। এখন অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখো, আমরা পড়ছি একটু আগে পড়ছি অ্যালুমিনিয়াম 3+, দেখো অ্যালুমিনিয়াম 3+, আমরা একটা ক্ষারের জলীয় দ্রবণ নিই, কিন্তু এইখানে আমরা কিন্তু কোনো হাইড্রোজেন সালফাইড গ্যাস যোগ করি না। কোনো হাইড্রোজেন সালফাইড গ্যাস যোগ করি না। যোগ করার পরে যে সাদা অধক্ষেপ আসে এমনটা না। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেওয়ার আর এই অ্যামোনিয়াম ক্লোরাইড দেওয়ার সাথে সাথেই কিন্তু আমার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাদা অধক্ষেপ উৎপন্ন হয়। হাইড্রোজেন সালফাইড দেওয়ার কোনো প্রয়োজন হয় না। তার মানে উত্তরটা ডি আর ই এর মধ্যে কোনটা হচ্ছে? ডি হচ্ছে। তারপরে যদি তুমি বিক্রিয়া দেখতে চাও, দেখো জিঙ্কের লবণ, তাহলে জিঙ্কের লবণ বলতে আমরা কোনটা বলতেছি? জিঙ্কের লবণ বলতে আমি জিঙ্ক সালফেট বলতেছি। এই জিঙ্ক সালফেটের সাথে একটা ক্ষার দিতে বলছে, সে ক্ষারটা আমি কি দিলাম? ক্ষারটা আমরা দিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড। যখন এই জিঙ্ক সালফেটের সাথে ক্ষার দিব তখন আমার এখান থেকে তৈরি হবে কি? জিঙ্ক হাইড্রোক্সাইড আর সোডিয়াম সালফেট। কিন্তু আমার ওইটা দেওয়ার প্রয়োজন নাই, সোডিয়াম সালফেটটা আমি দিব না, কারণ ওটা তো আমার দরকার নাই। এই যে জিঙ্ক সালফেট তৈরি হয়েছে, এই জিঙ্ক হাইড্রোক্সাইড তৈরি হয়েছে, এই জিঙ্ক হাইড্রোক্সাইডের সাথে আবার ক্ষারটা বিক্রিয়া করা হবে। ওই ক্ষার বিক্রিয়া করানোর পরে এখান থেকে তৈরি হবে সোডিয়াম জিঙ্কেট। তুমি চাইলে এখান থেকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করতে পারো। প্রথমে যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড লিখছি, পরবর্তীতে সোডিয়াম হাইড্রোক্সাইড না লিখে তুমি প্রথমেই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করো, করলে আমরা জিঙ্ক হাইড্রোক্সাইড পাবো। ওই জিঙ্ক হাইড্রোক্সাইডের সাথে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড দিব আমি সোডিয়াম জিঙ্কেট পাবো। এই সোডিয়াম জিঙ্কেটের সাথে বলছে কি হাইড্রোজেন সালফাইড যদি দেওয়া হয়, হাইড্রোজেন সালফাইড যদি দেওয়া হয় আমি এখান থেকে পাবো কি? সোডিয়াম হাইড্রোক্সাইড পাবো আর জিঙ্ক সালফাইডের সাদা অধক্ষেপ পাবো। শুধু হাইড্রোজেন সালফাইড না, এই সোডিয়াম, এই যে Na2ZnO2 এটার সাথে
পানির সহযোগে হাইড্রোজেন সালফাইড দিতে হবে। তাহলে এর আগে যেভাবে আইডেন্টিফাই করতে বললাম ওইটা করব, যে এখান থেকে আমার সাদা অধিক্ষেপ উৎপন্ন করতেছে জিঙ্ক আর অ্যালুমিনিয়াম। তাহলে সাদার মধ্যে ক্ষার দিয়ে আমি জিঙ্ক আর অ্যালুমিনিয়াম দুইটাই সাদা পেতে পারি, কিন্তু হাইড্রোজেন সালফাইড দিয়ে আমি অ্যালুমিনিয়ামকে সাদা পাই না, ওটা সরাসরি সাদা হয়ে যায়। এরপরে কোশ্চেনটা দেখো, বলছে একটা জৈব নমুনায় সোডিয়াম দেওয়া হয়েছে, তাপ দেওয়া হয়ে সোডিয়াম থায়োসায়ানাইড উৎপন্ন হয়েছে। বলছে বিক্রিয়াটা কোন মৌল শনাক্তকরণে ব্যবহৃত হয়। এটা মূলত কি, এটা হচ্ছে মূলত লেসাইন পরীক্ষা, যেটা আমরা হ্যালোজেন শনাক্তকরণে ব্যবহার করে থাকি। তো এখানে কি কি মৌল শনাক্ত করা হয়, দেখো আমরা যদি এখানে দেখি এন এক্স এস, এইগুলোর সাথে যদি আমি সোডিয়াম ব্যবহার করি, এখান থেকে টোটাল আমি কয়েকটা জিনিস পাই। প্রথমত যখন এই সোডিয়ামটা, এখানে যদি আমার সোডিয়াম সায়ানাইড উৎপন্ন হয়, হতে পারে সালফারের সাথে বিক্রিয়া করলে আমার এখানে সোডিয়াম সালফাইড হতে পারে, হ্যালোজেনের সাথে বিক্রিয়া করলে এখান থেকে আমার সোডিয়াম হ্যালাইড উৎপন্ন হতে পারে। আর যদি এরকম উৎপন্ন হয় সোডিয়াম থায়োসায়ানেট, তখন এই চারটা জিনিস আমার উৎপন্ন হতে পারে। যদি এই সোডিয়াম সায়ানাইড উৎপন্ন হয়, এখান থেকে বুঝতে হবে এখানে আমার নাইট্রোজেন উপস্থিত। সোডিয়াম সায়ানাইড হলে কি, নাইট্রোজেন উপস্থিত। সোডিয়াম সালফাইড হলে এটা আমার এই সালফার শনাক্তকরণ বিক্রিয়া। যদি এই সোডিয়াম হ্যালাইড উৎপন্ন হয়, তাহলে এটা হচ্ছে হ্যালোজেন শনাক্তকারী বিক্রিয়া, এই যে ক্লোরিন ব্রোমিন আয়োডিন। আর সোডিয়াম থায়োসায়ানাইড উৎপন্ন হলে এটা নাইট্রোজেন এবং সালফার। দেখো একটু খেয়াল করো, সিএন, এখানে এন আর এস, এনও আছে এসও আছে, এই দুইটা মিলে আমার নাইট্রোজেন আর সালফার হয়েছে। যদি দুইটা একত্রিত করে দেয়, তখন আমার নাইট্রোজেন আর সালফার দুইটাই আমি শনাক্ত করতে পারবো। তাহলে এই শনাক্তকরণে কি শনাক্তকরণে ব্যবহার করবো, এটা আমার নাইট্রোজেন আর সালফার। কোন যৌগে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করলে সাদা পদক্ষেপ দিবে, কোন যৌগে কিন্তু লেড নাইট্রেট দিলে হলুদ বর্ণের পদক্ষেপ দিবে। এখানে যে অপশনগুলো আছে দেখো, এর মধ্যে এ আর বি এই দুইটাই আমার সাদা পদক্ষেপ দেয়, ক্যালসিয়াম আর জিঙ্ক সাদা পদক্ষেপ দিয়ে থাকে, আর এই দুইটা তো দিবে না। ক্যালসিয়াম যদি সাদা পদক্ষেপ দেয়, সেটা সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া করলে দিবে, কিন্তু লেড নাইট্রেটে দিলে সে হলুদ পদক্ষেপ দিয়ে থাকে। এটা একটু এক্সেপশনাল। এরপর একটা আসি, একটা টেস্ট টিউবে 1 থেকে 2 ml প্রস্তুতকৃত লবণের দ্রবণে কয়েক ফোঁটা বেরিয়াম নাইট্রেট, তাহলে বেরিয়াম নাইট্রেট দিয়ে আমি সালফেট আর কার্বনেট শনাক্ত করে থাকি, এতে সাদা অদক্ষেপ পড়ে যায়। এরপরে বলছে কি, সেটা লঘু HCl এ অদ্রবণীয়। অদ্রবণীয় মানে কি, অদ্রবণীয় মানে হচ্ছে সেখানে সালফেট থাকবে। তাই সাদা অদক্ষেপটি কার, সাদা অদক্ষেপটি হচ্ছে সালফেটের, এই যে বেরিয়াম সালফেটের। আর যদি আমার কার্বন ডাই অক্সাইডের বুদবুদ তৈরি হতো, তাহলে সেটা হতো আমার কার্বনেট আয়ন। পরেরটা তো সেম, দেখো পানিতে দ্রবীভূত একটা লবণের দ্রবণে বেরিয়াম নাইট্রেট দ্রবণ যোগ করলে সাদা পদক্ষেপ পড়তেছে, যেটা HCl এ অদ্রবণীয়। তাহলে এখানে আমার সালফেট আয়ন শনাক্তকরণ হয়েছে।